গল্পের নাম অনুভবে আজও তুমি। লেখিকা ফাবিহা নওশীন। গল্পের অন্তিম বা শেষ পর্ব। ফায়াজ হসপিটাল থেকে বেরিয়ে গেল। বাসায় যেতেই ফোন বেজে উঠল তার। ওর মম ফোন করেছে তাকে। ফায়াজ বুঝতে পারছে কেন তিনি এই সময় তাকে ফোন করেছেন। ফোন তোলার ইচ্ছে কিংবা মানসিকতা কোনোটাই এখন ফায়াজের কাছে নেই। ফোনটা সোফায় রেখে রুমের দিকে পা বাড়ালো সে। বিছানার পাশে এখনও কফির মগটা পড়ে আছে। ফায়াজ মগটা হাতে নিল আর বিড়বিড় করে বলতে লাগলো, কফিতে বিষ মিশানোর মিথ্যা অপবাদে তোমাকে কফি খাওয়াতাম, আর তুমি কিনা সত্যি সত্যি সেই কফিতে বিষ মিশিয়ে দিলে। মিশিয়েছিলে ভালো কথা, আমাকে কেন খাওয়ালে না? আমি খেয়ে না হয় একটু শান্তি পেতাম। ফায়াজের বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে। বারান্দায় গিয়ে সিগারেট ধরালো আর ধোঁয়া উড়াচ্ছে সে। মেহের চোখ খোলে মাঝবয়সী একজন নার্সকে দেখতে পেল। ওর খুব ফায়াজের কথা জানতে ইচ্ছে করছে। জিজ্ঞেস করবে না করেও অভিমান জমিয়ে রাখতে পারেনি। শুনুন। নার্স একগাল হাসি দিয়ে বলল, হ্যাঁ বলুন। আমার হাসবেন্ড কোথায় বলতে পারবেন? উনি কি এসেছিল? না, উনি ভিতরে আসেননি। হয়তো উনার উপর আপনার বাড়ির মানুষ রেগে আছে, তাই আপনার সাথে দেখা করতে দেননি। ওহহ, কিছু না মনে করলে একটা প্রশ্ন করব। মেহের আমতা আমতা করে বলল, হ্যাঁ বলুন। আপনার হাসবেন্ড কি আপনার সুসাইডের জন্য দায়ী? না, আমিও তাই ভাবছি। উনি পুরোটা সময় যেভাবে কাঁদছিলেন তাতে। তাহলে উনার উপর সবাই রাগ করছিল কেন? জানি না। আপনি কি উনার সাথে দেখা করতে চান? না, বলেই মেহের চোখ বন্ধ করে নিল। ওর আর কথা বলতে ইচ্ছে করছে না। গভীর রাত। ফায়াজ মদের বোতল থেকে মদ ঢালছে আর চুমুক দিচ্ছে, কিন্তু কিছুতেই ওর নেশা হচ্ছে না। পুরো ঘর শূন্য শূন্য লাগছে। ওর এখন মেহেরকে প্রয়োজন। ফায়াজ বোতল রাখে উঠে দাঁড়ালো। মেহেরের কাছে যেতে হবে। এই অবস্থায় ড্রাইভ করা ঠিক হবে না জেনেও নিজেই গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছে গেল। চারদিকে শুনশান নীরবতা। অনেক রাত হয়েছে, তাই হয়তো এই ব্যস্ত হসপিটালেও নীরবতা নেমে এসেছে। মাঝে মাঝে বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসছে। ফায়াজ মেহেরের কেবিনে ঢুকে দেখে মেহের ঘুমিয়ে আছে। পাশের সোফায় নার্স ঘুমিয়ে আছে। ফায়াজ গিয়ে মেহেরের পাশে বসে। তারপর ওর দিকে কিছুক্ষণ অপলক চেয়ে থাকল। ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুমি ছাড়া ও বাড়িটায় আমি থাকতে পারছি না। শূন্য শূন্য লাগছে। তবে আমি এই শূন্যতা নিয়েই থাকব। এটা আমার শাস্তি। শুধুমাত্র এইটুক শাস্তি নয়, আমি কঠিন থেকে কঠিন শাস্তি প্রাপ্য। তুমি সুস্থ হও, তারপর তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মেনে নিব। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি যা ক্ষমার অযোগ্য। আমাকে তুমি ক্ষমা করো না, কখনো ক্ষমা করো না। ফায়াজ মেহেরের কপালে চুমু খেয়ে বলল, ভালোবাসি। চোখ মুছতে মুছতে উঠে চলে গেল। মেহের চোখ খোলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর অস্ফুট স্বরে বলে, ফায়াজ। ফায়াজ রোজ মেহেরের আড়ালে মেহেরকে দেখে যায়, সামনে আসে না। আজকে মেহেরকে হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছে। মেহেরের চোখ ফায়াজকে খুঁজছে। মেহের গাড়িতে উঠে বসেছে। ফায়াজ দূর থেকে মেহেরকে দেখছে। মেহের একটা দীর্ঘশ্বাস ফেলে সবার সাথে বাসার দিকে এগিয়ে যাচ্ছে। মেহের নিজের রুমে বসে আছে। কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। মিহুকে আগেই বলে দিয়েছে ও যেন ফায়াজের ব্যাপারে কাউকে কিছু না বলে। তাই বাসার কাউকে কিছু বলেনি। তবে এটুকু সবাই বুঝতে পারছে ফায়াজের সাথে কোনো সমস্যা হয়েছে, তাই মেহের এমন একটা ঘটনা ঘটিয়েছে। কেউ ওকে কিছু জিজ্ঞেস পর্যন্ত করছে না। ফায়াজ মেহেরের বাসার ড্রয়িং রুমে বসে আছে।
দেখো ফায়াজ, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, তবে এটুকু অবশ্যই বুঝতে পারছি গুরুতর কিছু হয়েছে, তাই মেহের এমন একটা ডিসিশন নিয়েছে। আমি মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি, সব সময় নিজের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিয়েছি, কিন্তু আর না। এবার সিদ্ধান্ত যা নেওয়ার মেহের নিবে, যা চাইবে তাই হবে। আমি ওকে জোর করব না, সেটা তোমার সাথে দেখা করা হোক কিংবা তোমার সাথে যাবে কিনা সেটা হোক। মেহেরের আব্বু ফায়াজকে বলল। মেহেরের আম্মু ঠান্ডা গলায় বলল, বাবা, ওকে একটু সময় দেও, একটু নরমাল হোক, তারপর না হয়। আর তাছাড়া আপি এই এক সপ্তাহে আপনার কথা একবারের জন্যেও বলেনি। আপনি প্লিজ আপিকে আপির মতো থাকতে দিন। আপনি আমাদের জন্য অনেক করেছেন, এজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু আপির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে পারব না। আপনার আপির সাথে দেখা হবে না। ফায়াজ দীর্ঘশ্বাস ছেড়ে বাইরের দিকে হাঁটা ধরল। ও চাইলেই মেহেরের সঙ্গে অন্যভাবে দেখা করতে পারে, কিন্তু ফায়াজ কোনরূপ বেয়াদবি করতে চায় না। ফায়াজ নিজের গাড়িতে উঠে চলে গেল। মেহের জানলার পর্দার ফাঁক দিয়ে ফায়াজের যাওয়া দেখছে। ফায়াজ হেলেদুলে আনমনে বাসায় ঢুকছে। লিভিং রুমের দিকে চেয়ে থ। ওর বাবা, মম আর বোন ফাইজা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফায়াজকে দেখেই সবার তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। মেহেরের আব্বু সব ফোন করে জানিয়েছে। ফায়াজকে দেখেই বাবা এগিয়ে এলো। তুমি ফোন তুলছিলে না কেন? সমস্যা কি তোমার? তোমাকে নিজের ছেলে ভাবতেও লজ্জা হয়। আর কত অশান্তি করবে? কত ছোট হতে হবে তোমার জন্য? ফায়াজের মম এগিয়ে এসে বলল, তুমি কি চাও? তোমাকে আমি বারবার বুঝিয়ে গেছি, তোমার যদি ওকে পছন্দ না থাকতো তাহলে বিয়ের কথা কেন বলেছিলে? সংসার যখন করবেই না তবে কেন বিয়ে করেছিলে? কি করেছো তুমি ওর সাথে? কেন মেয়েটা এমন একটা ডিসিশন নিল? উত্তর দেও, চুপ করে থেকো না। ফায়াজ হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর দুহাত চেপে কান্না করছে। ফায়াজের মম কঠোরভাবে বলল, এখন কেন কাঁদছ? এভাবে কোনো মেয়ের জীবন ধ্বংস করার অধিকার নেই তোমার। বাবা মার এমন কঠোরতার মাঝে নিজেকে এলিয়েন মনে হচ্ছে ফাইজার। ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, মম, পাপা প্লিজ চুপ করো। ফাইজা গিয়ে ভাইয়ের পাশে বসে পড়ল। ফায়াজের মা বাবা দুজনই স্থান ত্যাগ করল। ভাইয়া, চুপ কর। তুই কাঁদছিস কেন? আমাকে বল, কি হয়েছে? আই ওয়ান্ট মেহের। আই জাস্ট ওয়ান্ট হার। আই কান্ট লিভ উইথাউট হার। কথাটা বলেই ফায়াজ বাসা থেকে বেরিয়ে গেল। ফাইজা অবাক হয়ে ভাইয়ের যাওয়া দেখছে আর ভাবছে, এটা কি শুনলাম? আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। গভীর রাত মেহের চোখ বন্ধ করে মনে মনে গান আওড়াচ্ছিল। তখনই লাইট অন করে দিল। বিরক্তি নিয়ে চোখ মেলে, চোখ মুখ শক্ত করে কিছু বলতে যাবে, তখনই ওর দৃষ্টি শান্ত হয়ে গেল। কারণ সামনে যে দাঁড়িয়ে আছে তার সাথে চোখ গরম করে কিছু বলার মতো স্পর্ধা ওর নেই। মেহের মাথা নিচু করে রইল। কিছু বলতে চাইছে কিন্তু বারবার গলা আটকে যাচ্ছে, বলতে পারছে না। চোখে পানি ছলছল করছে, গলা ভারী হয়ে যাচ্ছে। তবুও নিজেকে সামলে মাথা নিচু করেই বলল, কি চান? আর কিছু বাকি আছে? ফায়াজ ওর কাছে এসে বলল, এই 6 মাসে না আমি ভালো কিছু পেয়েছি না তুমি। আমি কিছু চাইতে আসিনি, আমি শুধু তোমাকে দেখতে এসেছি। কেমন আছো তুমি? দেখছেনই তো ভালো আছি। ফায়াজ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তা তো দেখছি কত ভালো আছো। তারপর দুজনের মাঝেই নীরবতা।
ফায়াজ নীরবতা ভেঙে বলল, জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? মেহের ফায়াজের দিকে একবার চেয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। ফায়াজের দিকে তাকানো যাচ্ছে না। এই কয়দিনেই খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ বড় হয়ে গেছে, চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালি পড়েছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, গায়ের শার্টটা কুঁচকে আছে, কেমন ছন্নছাড়া লাগছে। মেহের কিছু না বলে চুপ করে আছে। কি জিজ্ঞেস করলে না? আমিই বলছি, যেদিন তুমি, সেদিন আমি অপরাধবোধে মরে গেছি। আমি তোমাকে বলবো না আমাকে ক্ষমা করো, কারণ আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। বরং বলবো আমাকে ক্ষমা করো না, কখনোই না। আমি তোমাকে আমার কাছে ফিরে যেতেও বলবো না। কেন বলবো? কি দিয়েছি আমি তোমাকে? অপমান, অবহেলা ছাড়া কিছুই দেইনি। তবে বলতে পারো কেন এসেছি? সব অপরাধ স্বীকার করতে এসেছি। আমি অপরাধী, আমি অন্যায় করেছি। তোমার মতো একটা মেয়েকে কষ্ট দিয়েছি, মৃত্যুর দিকে এগিয়ে দিয়ে এসেছি। আমি নিজের কষ্টে এতটাই কাতর ছিলাম, তোমার কষ্টটা দেখতে পাইনি, তোমাকে বিশ্বাস করিনি। ফায়াজ ডুকরে কেঁদে উঠল। তারপর মেহেরের বেডের পাশে ফ্লোরে বসে মেহেরের পা আঁকড়ে ধরল। আমাকে শাস্তি দেও, আমি অনুতাপে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। আমাকে শাস্তি দেও, আমি আর সহ্য করতে পারছি না। আমি শাস্তি চাই। অনেক বড় পাপ করেছি আমি। মেহের ফায়াজকে এই অবস্থায় দেখে কেঁদে দিল। ওর পায়ে থেকে হাত সরিয়ে বেড থেকে নেমে অন্যদিকে ঘুরে ফুপিয়ে কাঁদতে লাগল। ফায়াজ বেডের উপর মাথা রেখে কেঁদেই চলেছে। মেহের চোখ মুছে বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি যা করেছি নিজের ইচ্ছেও করেছি, এর জন্য নিজেকে দায়ী করবেন না। ফায়াজ উঠে মেহেরের মুখোমুখি দাঁড়াল। কেন নেই? কোনো অভিযোগ কেন নেই? প্লিজ অভিযোগ করো, শাস্তি দেও। আমি শাস্তি চাই মেহের, আমি অনেক কষ্টে আছি। আমাকে মুক্তি দেও, আমাকে মেরে ফেলো। সেদিন কফিতে বিষ দিয়ে আমাকে মেরে ফেলোনি কেন? কেন আমার অত্যাচার সহ্য করেছ? মেহের ফায়াজের সামনে এসে বলল, আমি কি করে এটা করতে পারি? আমি আপনার এত অপছন্দের থাকা সত্ত্বেও আপনি আমাকে মারেননি। তাহলে আমি আপনাকে ভালোবেসে কি করে আপনার ক্ষতি করতে পারি? ফায়াজ মেহেরের দুহাত ধরে মেহেরের নাকের সাথে নাক ঘেঁষিয়ে রাখল। মেহের চোখ বন্ধ করে ফেলল। মেহের অনুভব করতে পারছে ফায়াজের গায়ে জ্বর। মেহের ফায়াজের দুহাত চেপে ধরে বলল, তোমার গায়ে তো জ্বর। দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। না প্লিজ, আমাকে ছেড়ো না। তুমি আবার কি করেছ? জ্বর কেন এসেছে? এইবার আমি কিছু করিনি, নিজের শরীরে একটুও আঘাত করিনি। হৃদয়ে আঘাত পেয়েছি ভীষণ। মেহের কাঁদছে। ফায়াজকে আরো চেপে ধরল। তুমি কষ্ট কেন পাচ্ছ? তোমার তো খুশি হওয়ার কথা। তুমি তো আমাকে শাস্তি দিতে চেয়েছিলে, তাই আমি নিজেকেই দিয়েছি। বেঁচে যাব ভাবিনি, বাঁচতে আমি চাইনি। মেহের প্লিজ। আমি রাগের মাথায় সেদিন ওসব বলেছি। তুমি কি আমার ঘৃণার আড়ালে ভালোবাসা দেখতে পাওনি? তোমার কিছু হলে আমি মরে যেতাম। আমি যে তোমাকে ভালোবাসি খুব। তুমি ছাড়া আমি শূন্য। তুমি আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে যেতে চাইছিলে। তুমি জি জানতে না আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাব। জানতে না? হুম। তাহলে কেন আমাকে শাস্তি দিতে? না, আমি তোমার অবহেলা সহ্য করতে পারছিলাম না। আমার অনেক কষ্ট হয়েছিল ওই দিন রাতে। আমি আমার জীবনে একজন পুরুষকে ভালোবেসেছি আর তার কাছ থেকে অবিশ্বাস আর অবহেলা মেনে নিতে পারছিলাম না। আমি ভুল করেছি।
আমি অনেক ভুল করেছি। আমি ওদের কথা বিশ্বাস করেছি। 3 বছর আগে আমি অনেক পাগলামি করেছি, অনেক অঘটন ঘটিয়েছি, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তখন সবাই আমাকে যেটা বুঝিয়েছে সেটাই আমার মাথায় সেট হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া ওই ঘরে থাকতে পারছি না। ওই ঘরে গেলে মনে হয় কেউ আমার গলা চেপে ধরেছে। আমি থাকতে পারি না। আমার ভীষণ কষ্ট হয়, ফাঁকা ফাঁকা লাগে। ফায়াজ মেহেরকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে বলে, তোমাকে দেখতে এসেছিলাম। দেখা শেষ, ভালো থেকো। আমি চলে যাচ্ছি। ফায়াজ বারান্দার দিকে এগিয়ে গেল। মেহেরও পিছে পিছে গেল। ফায়াজ, এই জ্বর নিয়ে এদিক দিয়ে এভাবে নেমো না, পড়ে যাবে। কিচ্ছু হবে না, আমি ঠিক যেতে পারবো। তোমার বাড়ির কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। কিছু হবে না, মেইন দরজা দিয়ে যাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মেহের জোর করে ফায়াজকে টেনে নিয়ে আসলো। ফায়াজ সিঁড়ি দিয়ে নিচের দিকে হাঁটা দিল। তারপর গেইটের সামনে গিয়ে দাঁড়িয়ে মেহেরের একবার পিছ ফিরে তাকালো। তারপর বলল, ভাবছো কেন তোমাকে আমার সাথে যেতে বলছি না, তাই তো? মেহের মাথা নিচু করে ফেলল। ও আসলে এটাই ভাবছে, ফায়াজ কেন একবারও যাওয়ার কথা বলছে না। কারণ সে মুখ আমার নেই। আমি তোমাকে সেটা বলতে পারবো না। তবে বলবো, হ্যাঁ, শাস্তি দিতে ভুলো না। ফায়াজ চলে গেল। একবারও পিছু ফিরে দেখেনি। আরেকবার পিছু ফিরে মেহেরকে দেখলে আর ফিরতে পারবে না। মেহের দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে। ফায়াজ, তুমি একবার বলতে মেহের ফিরে চলো, আমি তোমার সাথে চলে যেতাম। কেন আমাকে নিয়ে গেলে না? আমিও যে থাকতে পারছি না। ফায়াজ বাড়িতে ঢুকেই দেখে ফাইজা বসে আছে। ভাইকে দেখে টেনে নিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর থার্মোমিটার নিয়ে জ্বর মেপে মুখের সামনে ওষুধ ধরল। রাখো, আমি খাবো না। ঠিক আছি, ভাবি বলেছে খেতে, খাবি না। ফায়াজ চমকে গেল ফাইজার কথায়। ভাবি? ফোন করে বলেছে তোর গায়ে নাকি জ্বর, তোকে যেন মেডিসিন দেই। দেখেছিস কত খেয়াল রাখে, কত ভালোবাসে। আর আমি? ফায়াজ মেডিসিন নিয়ে উঠে গেল। ফাইজা পিছন থেকে বলল, তুইও তো পারিস একটু ভালোবাসতে, পারিস না? ফায়াজ থমকে গেল। তারপর বোনের দিকে না ঘুরেই বলল, কে বলেছে ভালোবাসি না? আই লাভ হার লাইক ক্রেজি। বলেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ফাইজা ভাবছে, আমাকেই কিছু করতে হবে। ফাইজা মেহেরের সামনে বসে আছে। মেহেরের শ্বশুর শাশুড়ি আর ফাইজা এসেছে মেহেরকে দেখতে। মেহের সবার সাথে কুশল বিনিময় শেষ হলেই ফাইজা ওকে আলাদা রুমে নিয়ে যায় কথা বলতে। ফায়াজের বাবা মা ফায়াজের আচরণের জন্য বারবার মেহের আর মেহেরের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে আর বলেছে মেহের যা চাইবে তাই হবে। মেহের ফাইজার কাছে ফায়াজের খোঁজ খবর নিল। ফাইজা বারবার ইতস্তত করছে কিন্তু কিছুই বলতে পারছে না। মেহের ওর কাঁধে হাত রেখে বলল, কি বলতে চাইছো বলো না। ফাইজা এক নিঃশ্বাসে বলল, ভাবি তুমি ফিরে চলো। বলেই কেঁদে দিল। ফাইজা, তুমি কাঁদছো কেন? ভাবি ভাই ভালো নেই, অনেক কষ্ট পাচ্ছে। আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না। ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। কাউকে কিছু বলতে পারছে না। জানি না তোমার সাথে কি করেছে, কিন্তু ওর বিহেভিয়ারে এটুকু বুঝেছি ও তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। হয়তো ওর আগের প্রেমিকাকে। মেহের থামিয়ে দিল ফাইজাকে। ফাইজা মেহেরের দিকে অবাক হয়ে চেয়ে আছে। ফাইজা, আগের প্রেমিকা বলতে কেউ নেই। তোমার ভাই একজনকেই ভালোবাসে, সে হচ্ছে মেহের। মানে?
আমি সেই যাকে তোমার ভাই ভালোবাসতো, এখনো বাসে। আমি তোমার ভাইয়ের সেই প্রেমিকা। ফাইজার অবাক হওয়ার চরম পর্যায়ে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি সেই। মেহের ফাইজাকে ওর জীবনে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। ফাইজা সব শুনে নির্বাক। তারপর ডুকরে কেঁদে ওঠে। ভাবি, ভালোবাসা মানেই কি কষ্ট। যারা মন প্রাণ দিয়ে একে অপরকে ভালোবাসে তাদেরকে এইভাবে কষ্ট পেতে হয়। নয়তো তোমার আর ভাইয়ার সাথে এসব কেন হবে? তোমাদের দুজনকে এসব কেন সহ্য করতে হবে? ফাইজা কিছুক্ষণ থেমে চোখ মুখ মুছে বলল, তুমি জানো ভাবি, ভাইয়া তোমার বিয়ের খবর শুনে পাগল হয়ে গিয়েছিল। এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার সময় গাড়ির কাছে দুবার ঘুষি মারে। ওর বন্ধুরা ওকে অজ্ঞান অবস্থায় বাসায় আনে। জ্ঞান ফেরার পর ঘরের জিনিসপত্র ভেঙে হাতের রগ কেটে ফেলে। ভাইকে হসপিটালে নেওয়া হয়। অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। আমাদের খবর দেওয়া হয়। আমরা ইমার্জেন্সি দেশে ফিরি। ডাক্তার জানায় অনেক ব্লাড ফল হয়েছে, কিছু বলা যাচ্ছে না। পুরো পরিবারে শোকের ছায়া পড়ে যায়। 3 দিন পর জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর যখন দেখে বেঁচে আছে তখন সব কিছু টানাহেচড়া করে। আম্মু গিয়ে থামায়। তারপর আম্মুকে ধরে চিৎকার করে কাঁদে। আম্মুও খুব কাঁদে। ভাইয়াকে বাসায় নিয়ে যাই। সবসময় চোখে চোখে রাখতাম সবাই। ভাইয়ার ভাবসাব ভালো লাগতো না। বাসায় ফেরার 2 দিন পর ভাইয়া ছাদে উঠে। আমিও পিছনে পিছনে যাই। ভাইয়া ছাদের রেলিংয়ে উঠে। আমি পিছন থেকে ঝাপটে ধরে চিৎকার করি। আমার চিৎকারে সবাই ছাদে দৌড়ে আসে। মম ভাইয়াকে থাপ্পড় মারে আর বলে, লাফাবি, মরে যেতে চাস? লাফ দে, মরে যা। তবে শুনে রাখো, তুই যখন লাফ দিবি তারপর পরই আমি লাফ দিব। আমাকে টেনে ভাইয়ার সামনে দাঁড় করিয়ে বলে, এই যে তোর বোন, তোর আদরের বোন, যে কিনা তোর মমকে ছাড়া পুরোই অচল। সে এতিম হয়ে যাবে। সবার ঠুকর খেয়ে যতদিন পারবে বাঁচবে, তারপর মরে যাবে। যাক মরে, তাতে তোর কি? তোর মা মরুক, বাপ মরুক, বোন মরুক, তাতে তোর কি আসে যায়? তোর তো এই পৃথিবীতে একজনই আপন। এই 1 বছরের ভালোবাসার জন্য এত বড় প্রতিদান দিচ্ছিস, তাহলে আমি তোকে 10 মাস পেটে ধরেছি, 24 বছর ধরে লালন করেছি, তার কি প্রতিদান দিবি? বল, কি দিবি? যা, লাফ দে, মরে যা, যা খুশি কর। আমি কিচ্ছু বলবো না বলেই মম কান্না শুরু করে। ভাইয়াও কাঁদে আর বলে, আমাকে ক্ষমা করো, আমি আর এমন করব না। তারপর আমার মাথায় হাত রেখে কসম কাটে। কিন্তু ভাইয়া বদলে যায়। ঘর অন্ধকার করে বসে থাকত। বের হতো না। কারো সাথে কথা বলতো না। ঘরের ভিতরে এখানে সেখানে সিগারেটের ছাই, ওয়াইনের বোতল, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, এসব পাওয়া যেত। আমি 2 মাস ছিলাম। মমকে রেখে যাই। মম 6 মাস থেকে ছিল ভাইয়ার কাছে। যখন একটু নরমাল হয় তখন মম লন্ডন ফিরে। ভাইয়াকে লন্ডন নেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু সে রাজি হয় না। বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু সে সাফ জানিয়ে দেয় সে বিয়ে করবে না। কেউ যেন জোর না করে। তারপর হঠাৎ একদিন বলল সে বিয়ে করবে। এটা শুনে আমরা সবাই হতবাক। যে কিনা মেয়েদের 2 চোখে দেখতে পারে না, ঘৃণা করে, সে বিয়ে করবে। তারপর আর কি, ভাইয়ার কথায় আমরা সবাই বিয়ের জন্য রাজি হয়ে যাই। তখনই বুঝা উচিত ছিল। তোমার প্রথম বিয়েও 3 বছর আগে হয়েছিল। কিন্তু এত সব বুঝতে পারিনি। মেহের কাঁদছে। ভাবি, তোমাদের ভালোবাসার পূর্ণতার জন্য আল্লাহ তোমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে। তোমাদেরও উচিত আর একটা সুযোগ দেওয়া।
ভালোবাসার মানুষের সাথে দ্বিতীয়বার থাকার সুযোগ সবাই পায় না। তোমরা পেয়েছ। দুজনেই কষ্ট পাচ্ছ। এবার এসব শেষ করো প্লিজ ভাবি। মেহের চোখের পানি মুছে বলল, একটা হেল্প করবে? অবশ্যই। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। ফাইজা ভাইয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু ফায়াজের আসার নামই নেই। ফায়াজ ঢুলতে ঢুলতে বাসায় ঢুকল। ফাইজা বিরক্তি নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, ড্রিঙ্ক করেছিস? হুম, অল্প। ফাইজা টেনে নিয়ে লেবু পানি খাইয়ে দিল। ওই কি করছিস? বেশ করেছি, আজ অন্তত ড্রিঙ্ক না করলেই পারতি। ফায়াজ বোনের উপর খুবই বিরক্ত। ওই তুই কি লেবু পানি নিয়ে বসেছিলি? তোর আর কাজ নেই? আপাতত এইটাই আমার কাজ। আই হোপ আজকেই শেষ। কি বলছিস উল্টো পাল্টা? গিয়ে ঘুম দে, আমাকে আর জ্বালাস না। বলেই ফাইজা নিজের রুমে চলে গেল। ফায়াজ মাথা চুলকাতে চুলকাতে নিজের রুমের দিকে অগ্রসর হল। কেমন নেশা কেটে গেছে মনে হচ্ছে। বেশ বিরক্ত লাগছে। রুমে গিয়ে কয়েক প্যাক খেতে হবে। রুমে ঢুকেই বোতল খোলে বসল। যখনই মুখে দিবে চুরির রিনিঝিনি শব্দ পাচ্ছে, সাথে একটা মিষ্টি ঘ্রাণ। ফায়াজ শব্দের উৎস খোঁজার জন্য পুরো রুমে চোখ বুলালো। তখনই চোখে পড়ল পুরো রুম বিভিন্ন ফুল দিয়ে সাজানো, বিভিন্ন শেইফের ক্যান্ডেল লাইট জ্বলছে আর গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফায়াজ কিছুই বুঝতে পারছে না। হঠাৎই রিনিঝিনি শব্দ কাছে এলো। ফায়াজ চোখ তুলে অবাক। চোখ তুলে ওর হুঁশ উড়ে গেল। অস্ফুট স্বরে বলল, মেহের। ফায়াজ দুহাতে চোখ ডলছে, তারপর আবার চোখ খুলছে। আর ভাবছে, আমি কি নেশার ঘোরে উল্টা পাল্টা দেখছি? মদ তো এখনো খাইনি। বাইরে থেকে যাও খেয়ে এসেছিলাম, ফাইজা সে নেশাও কাটিয়ে দিয়েছে। ফায়াজ মেহেরের দিকে এগুচ্ছে। মেহের লাল শাড়ি, লাল চুড়ি, হালকা অর্নামেন্ট, হালকা মেকআপ করেছে। এই হালকা সাজেই ওকে অপসরী লাগছে। ফায়াজ কাপা কাপা হাতে মেহেরের গাল আলতো করে ছুঁয়ে দিল। মেহের ফায়াজের ছোঁয়ায় চোখ বন্ধ করে নিল। ফায়াজ মেহেরকে ছুঁয়ে বুঝতে পারল মেহের সশরীরেই ওর সামনে উপস্থিত। মেহের, তুমি সত্যিই এখানে আছো, নাকি আমার কল্পনা? মেহের মৃদু হেসে বলল, কেন, আজকাল কি আমাকে খুব বেশি কল্পনা করো? ফায়াজ মেহেরের কথা শুনে শিওর হলো ও ঠিক দেখছে। তুমি তুমি বলেছিলে না তোমাকে যেন শাস্তি দেই, শাস্তি দিতে এসেছি। ফায়াজ মৃদুস্বরে বলল, কি শাস্তি দিবে? যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। তবে শাস্তি আমার চাই। দেও শাস্তি। ফায়াজের দিকে এগুতে এগুতে বলে, হুম, দিবই তো। মেহের কাপা কাপা হাত ফায়াজের বুকে রাখল, তারপর বলল, তোমার শাস্তি সারা জীবন আমার সাথে থাকতে হবে। আমাকে অবিশ্বাস করা যাবে না। আমার সব কথা শুনতে হবে। আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসতে হবে। বাসবে তো? ফায়াজের চোখের কোণে পানি জমেছে। আঙ্গুল দিয়ে চোখের কোণার পানি মুছে মেহেরকে বুকের মাঝে জড়িয়ে নিল। মঞ্জুর, সব মঞ্জুর। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসব। নিজের চেয়ে বেশি বাসব। কখনো কষ্ট দিব না। দেখো, অভিযোগ করার কোনো সুযোগই পাবে না। তোমাকে আমার রানী করে রাখব। আমাকে কখনো ছেড়ে যেও না। মেহেরও ফায়াজকে শক্ত করে জড়িয়ে ধরল। যাব না। আই লাভ ইউ সুইট হার্ট। আই লাভ ইউ টু। একে অপরকে জড়িয়ে আছে। এ এক অন্যরকম অনুভূতি। কতক্ষণ একে অপরের সাথে জড়িয়ে আছে তার সময়ের হিসাব নেই। না কেউ রাখতে চাইছে,
কিছুক্ষণ পর ফায়াজ, তোমাকে ডাকছে। ফায়াজ মেহেরকে ছেড়ে জিজ্ঞাসুক দৃষ্টিতে চেয়ে রইল, তারপর বলল, কে ডাকছে? মেহের দুষ্ট হাসি দিয়ে মদের দিকে ইশারা করল। ফায়াজ বোকা বনে গেল। তারপর মাথা চুলকাতে চুলকাতে বলল, আর খাবো না, আর প্রয়োজন নেই। মেহের চোখ ছোট ছোট করে বলল, কেন প্রয়োজন নেই? তোমার না নেশা না করলে ঘুম আসে না। ফায়াজ এক টানে মেহেরকে ঘুরিয়ে উন্মুক্ত পেটে হাত রাখে। কাঁধে থেকে চুল সরিয়ে থুতনি রেখে বলল, আমি এখন থেকে আমার প্রেয়সীর নেশায় আসক্ত হব। সেই আসক্তি নিয়ে নিশ্চিন্তে প্রেয়সীকে বুকে নিয়ে ঘুমাবো। ফায়াজ মেহেরের কাঁধে নাক ডুবিয়ে দিল। মেহের ফায়াজের ভালোবাসার স্পর্শে চোখজোড়া বন্ধ করে নিল। কোলে করে গোলাপের পাপড়ির বিছানায় নিয়ে শুইয়ে দিল। মেহেরের কপালে, চোখে, গালে, নাকে, কানের লতিতে ভালোবাসার পরশ এঁকে দিল। দুজনে ঠোঁটে ঠোঁট রেখে হারিয়ে গেল ভালোবাসার গভীর সমুদ্রে। মাঝরাতে ফায়াজ হাতড়ে কিছু একটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। না পাওয়াতে কপালে বিরক্তির ছাপ দেখা দিল। হঠাৎ করেই বিরক্তি ভয়ে পরিণত হল। ফায়াজ লাফ দিয়ে উঠে বসে পড়ল। বেডসাইড লাইট অন করে বিছানা ফাঁকা পেল। মেহের নেই। রুমের চারদিকে চোখ বুলিয়ে নিল। কেউ নেই। দৌড়ে ওয়াশরুমে গেল। সেখানেও ফাঁকা। মেহের কই? আমার সাথেই তো ছিল। না, ছিল না। এটা কি করে সম্ভব? আমরা একসাথে ছিলাম, কত সুন্দর মুহূর্ত কাটালাম। এগুলো নিতান্তই স্বপ্ন কিংবা কল্পনা হতে পারে না। ফায়াজ বিছানায় মেহেরের শাড়ি পরে থাকতে দেখল। কল্পনা নয়, সত্যি তুমি ছিলে। হঠাৎ ফায়াজের বারান্দার কথা মনে পড়ল। ফায়াজ এক দৌড়ে বারান্দার দরজার সামনে গেল। মেহের ফায়াজের শার্ট জড়িয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছে। মেহেরকে দেখে যেন ওর প্রাণ ফিরে এলো। কি ভয়টাই না পেয়েছিল! জোরে জোরে নিঃশ্বাস নিয়ে অস্থিরতা দূর করার চেষ্টা করছে। তারপর পা টিপে টিপে মেহেরের কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। আচমকা জড়িয়ে ধরায় মেহের ভয় পেয়ে চিৎকার করতে যাবে, তখনই ফায়াজ বলল, হিসস, আমি। ভয় পাচ্ছ কেন? আপনি ঘুমাননি। যেখানে তুমি নেই সেখানে আমি কি করে ঘুমাই? তুমি এত রাতে না ঘুমিয়ে এখানে কি করো? মেহের ফায়াজের বুকে নিজের ভর ছেড়ে দিয়ে বলল, আমি আজ ঘুমাবো না। অনুভূতিগুলো নিয়ে জেগে থাকতে চাই। যদি এ মুহূর্তগুলো হারিয়ে যায়, আমি হারাতে দিতে চাই না। ফায়াজ দোলনায় বসে মেহেরকে কোলে বসিয়ে দিল, তারপর বলল, হারাবে না, কোনোদিন হারাবে না। এ অনুভূতি আর এ ভালোবাসা সারা জীবন বেঁচে থাকবে। বাই দা ওয়ে, আমার শার্টে তোমাকে খুব হট লাগছে। মেহের ফায়াজের কথায় লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকালো। ফায়াজ মেহেরের মাথায় চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর মেহেরের ঘন নিঃশ্বাস অনুভব করতে পারল। বুঝতে পারছে ঘুমিয়ে পড়েছে। ফায়াজ মেহেরকে কোলে নিয়ে ঘরে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর ওকে বুকে নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল। মেহের সকালে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নীল রঙের শাড়ি পরেছে। ফায়াজ তখনও বেঘোরে ঘুমাচ্ছে। ফায়াজের কাছে গিয়ে ওর কানে মুখ নিয়ে আস্তে করে বলল, ফায়াজ উঠো, 9টা বাজে। সবাই নিচে নাস্তার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে। ফায়াজ মেহেরকে একটানে নিজের কাছে নিয়ে আমার ঘুমিয়ে পড়ল। ফায়াজ, ছাড়ো, আমি তোমাকে উঠতে বলছি আর তুমি আমাকে ঘুম পাড়াচ্ছ। জাস্ট 10 মিনিট এভাবে ঘুমাতে দেও প্লিজ। মেহের আর কিছু বলল না। ফায়াজের বুকে মাথা রেখে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই।
হঠাৎ ঘুম ভেঙে ঘড়ির দিকে চেয়ে ওর চোখ কপালে উঠে গেল। লাফ দিয়ে হুড়মুড় করে উঠে গেল। ফায়াজেরও ঘুম ভেঙে গেল এমন নড়াচড়ায়। ফায়াজ চোখ ডলতে ডলতে বলে, কি হলো? এভাবে লাফাচ্ছ কেন? বললাম না 10 মিনিট। -10 মিনিট? তোমার 10 মিনিটের চক্করে 10টা বেজে গেছে। উফফ, আমিও না কিভাবে যে ঘুমিয়ে পড়লাম। তাড়াতাড়ি উঠো, ফ্রেশ হও। মেহের হনহন করে বেরিয়ে গেল। নিচে গিয়ে দেখল ফাইজা নাস্তার টেবিলে বসে বসে নাস্তা করছে আর ফোন টিপছে। মেহের জিজ্ঞেস করল, মমো পাপা নাস্তা করেছে? মেহেরের কথায় ফোন থেকে বেরিয়ে বাঁকা হেসে বলল, তোমাদের জন্য অপেক্ষা করলে সকালের নাস্তা করতে করতে লাঞ্চ টাইম হয়ে যাবে। তারপর উঠে মেহেরকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। তারপর ওর চারপাশে ঘুরে ঘুরে দেখছে। ফাইজার এমন কাণ্ডে মেহের ভ্যাগাচেকা খেয়ে গেল। ফাইজা মেহেরের কাছে এসে বলল, ইউ আর সো হট। তুমি কি দেখতে মাইরি। উফফ। মেহের চোখ বড় বড় করে চাইল, তারপর বলল, এসব কি বলছো? মাথা ঠিক আছে? ফাইজা অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, হাসি থামার নামই নেই। অনেক কষ্ট করে হাসি থামিয়ে বলল, ভাবি তুমি এত লাজুক। তোমার চেহারাটা দেখার মতো ছিল। একটা মেয়ের কথায় এমন লজ্জা পাও ভাইয়ার সামনে, তাহলে কি করো? আমি তো ভাবতেই পারছি না। উফফ। ফাইজা দুষ্ট হাসি দিয়ে মেহেরের কানে কানে বলল, তারপর বলো রাত কেমন কাটলো তোমাদের? মেহের ফাইজার কান টেনে বলল, ফাজিল মেয়ে, ভাবি হই তোমার। ফাইজা আবারও খিলখিল করে হাসছে। মেহের কফি নিয়ে রুমে গিয়ে দেখে ফায়াজ শাওয়ার নিয়ে বেরিয়েছে। গুনগুন করে গান গাইছে। খালি গায়ে তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শরীর দিয়ে টিপটিপ করে পানি পড়ছে। মেহেরের লজ্জা লাগছে। মেহের চোখ নামিয়ে বলল, আপনার কফি। ফায়াজ মেহেরের কাছে থেকে কফি নিয়ে মেহেরকে নিজের কোলে বসিয়ে বলল, লজ্জা পাচ্ছ কেন? সারারাত তো এই বুকেই মাথা রেখে ঘুমিয়েছ। আর লজ্জা পেতে হবে না, লজ্জাবতী ললনা। নেও কফি খাও। মেহের ভ্রু কুঁচকে বলল, তুমি কি এখনো আমাকে বিশ্বাস করো না? ফায়াজ মুচকি হেসে মেহেরের নাকে চুমু খেয়ে বলল, বোকা মেয়ে, তোমার কি মনে হয় আমি তোমাকে কফি কেন খাওয়াতাম? তোমাকে অবিশ্বাস করে? আমি তো তোমার চুমুকে দিনটা শুরু করতে চাইতাম। আমার সব কিছুতে তোমার প্রথম অধিকার, সেটা কফি হোক আর যাই হোক। ফায়াজের কথা শুনে মেহেরের চোখে পানি চলে এলো। সেটা দেখে ফায়াজ বলল, উহু, বলেছি না আমাদের এই জীবনে দুঃখ কান্নার কোনো স্থান নেই। একদম কাঁদবে না। মেহের ফায়াজের হাত থেকে কফি নিয়ে চুমুক দিল। ফায়াজ মেহের একসাথে বসে নাস্তা করছে। ফাইজা দৌড়ে এসে বলল, ভাইয়া বকশিস দে। ফায়াজ মাথা না তুলেই বলল, কিসের বকশিস? ফাইজা চেয়ার টেনে বলল, কিসের মানে? এই যে ভাবিকে কালকে কে নিয়ে এলো? আমি এনেছি। তারপর পুরো ঘর সাজিয়েছি, ভাবিকে সাজিয়েছি। তোর জন্য বসে ছিলাম লেবু পানি নিয়ে। তারপর জোর করে তোকে লেবু পানি খাইয়েছি। এসব করার বকশিস দে। ফায়াজ মুখ তুলে বলল, যা তোকে ভালো দেখে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবনে। ফাইজা মুখ ফুলিয়ে বলল, ভাইয়া ভালো হবে না, কিন্তু আমার বকশিস চাই চাই। টাকা দে। যা ভাগ। বউকে পেয়ে বোনকে ভুলে গেছি, সেটা ঠিক না। ভাবি কিছু বলো।
ফাইজা, তোমার ভাই ভালো অফার করেছে, বিয়ে করে নেও, তারপর তোমার বাসরঘর সাজিয়ে শোধ করে দিব। কিছুক্ষণ আগে কি বলেছিলে আমিও তারপর তাই বলবো, বলেই মেহের দুষ্ট হাসি দিল। তোমরা দুজনই মির্জাফর। ফায়াজ বলল, কাঁদিস না, বল কত চাস। ফাইজা খুশিতে গদগদ হয়ে বলল, বেশি না 10 লাখ। ফায়াজের কাশি উঠে গেল। 10 লাখ? এটা কি বকশিস? ফাইজা আর মেহের হাসছে। দূর থেকে ফায়াজের মম পাপা ওদের খুনসুটি দেখছে আর চোখের পানি মুছছে। ফায়াজের মম, অবশেষে আমার পরিবারে খুশি ফিরে এসেছে। ফায়াজের পাপা, আমাদের ছেলেটার জীবনে খুশি ফিরে এসেছে। কতদিন পর ওকে এভাবে দেখছি। ফাইজার পরীক্ষা শেষ হলেই আমরা বাড়িতে ফিরে আসব, সবাই একসাথে থাকব। আমার তো যেতেই ইচ্ছে করছে না। ফাইজার জন্য যেতে হবে। ফাইজা, মেহের আর ফায়াজ একসাথে গল্প করছিল, তখনই মিহু আর আহিল এসে উপস্থিত। মেহের মিহুকে দেখে খুশি মনে বসতে দিল, ওদের আপ্যায়নের ব্যবস্থা করল। কিন্তু মিহুকে আপোসেট লাগছে। ফায়াজ জিজ্ঞেস করল, আহিল, মিহুর কি হয়েছে? মিহু এবার ফায়াজের দিকে চেয়ে বলল, ভাইয়া, আমি সরি বলতে এসেছি। হসপিটালে আর বাসায় আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে আপিকে আমি খুব ভালোবাসি। আপির ওই অবস্থা আমি সহ্য করতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। মিহু, কি বলছো এসব? তুমি তোমার জায়গায় একদম ঠিক ছিলে। তোমার জায়গায় যে কোনো বোন থাকলেই এটা করত। আমার বোনকে দেখো, ও তোমার জায়গায় থাকলে আমার মাথা ফাটিয়ে দিত। কিরে ফাইজু, দিতি না? অবশ্যই, মাথা ফাটিয়ে হসপিটালের বেডে শুইয়ে দিয়ে আসতাম। তুই আমার বকশিস দেশ নাই। তোরে তো এমনিতেই ফাটাইতে মন চাচ্ছে। ওর কথা শুনে সবাই হেসে দিল। মিহু বলল, তার মানে আপনি আমার উপর একদম রেগে নেই তো? ফায়াজ কিছুক্ষণ ভেবে বলল, উমম, তমি আর আহিল যদি আজকে আমাদের সাথে লাঞ্চ করে যাও তবে মাফ। মিহু আহিলের দিকে চেয়ে বলল, ওকে। মেহের ওদের সাথে ফাইজাকে পরিচয় করিয়ে দিল। আপি, আমি তোকে না জানিয়ে একটা কাজ করেছি। কাজটা করা জরুরি ছিল। কি? আব্বুকে আমি সব বলেছি। আব্বু আজীবন সবকিছুর জন্য সবাইকে দোষারোপ করেছে। এই 3.5 বছরে যা যা ঘটেছে সবকিছুর জন্য কে দায়ী? আব্বু দায়ী। তুই, ভাইয়া, কেউ দায়ী নস না। তোদের কোনো ভুল ছিল। যা ভুল ছিল আব্বুর ছিল। আব্বুর ভুলের জন্য এসব হয়েছে। নয়তো তোর আর ভাইয়ার 6 মাসের না 3.5 বছরের সংসার হতো। তুই আরো আগেই সুখী হতি। বাবারা সবসময় যে সিদ্ধান্ত নেয় সেটা যে সবসময় সঠিক সিদ্ধান্ত হয় না, সেটা বোঝা উচিত। তাই আমি আব্বুকে সব বলেছি। তারপর? তারপর আর কি? উনি শুনে বেশ অবাক আর আপোসেট। আমি তারপর চলে এসেছি। হয়তো আজকাল তোর বাসায় আসবে। তারপর ওরা সবাই মিলে একসাথে অনেক মজা করছে, লাঞ্চ করেছে। মেহেরের আব্বু আম্মু এসেছে। মেহের আগেই জানতো তারা আসবেন। মিহুকে বিদায় দেওয়ার পরপরই তারা এসেছেন। মেহেরের বাবা মেহেরের রুমে মেহের আর ফায়াজের সামনে বসে আছেন। কিছুক্ষণ ইতস্তত করে মুখ খোলেন। মেহের হাত ধরে বলে, মা, আমায় ক্ষমা কর। আমার ভুলের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। আমার জন্য 3টা বছর তুই সুখ থেকে দূরে ছিলি। সবকিছু আমার জন্য হয়েছে। সেদিন যদি আমি তোর সাথে অমন না করতাম তাহলে হয়তো তোকে এতটা কষ্ট পেতে হতো না। আমি বুঝিনি, আমি ভাবতাম তোদের সব কিছুর ডিসিশন নেওয়া একমাত্র আমার অধিকার।
কিন্তু আমি ভুল ছিলাম। নিজেকে আমি ক্ষমা করতে পারছি না। তুই আমাকে ক্ষমা কর। আব্বু, ওসব বাদ দেও। যা হওয়ার হয়েছে। এখন আমি ভালো আছি, সুখে আছি। এ বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। তুমি শুধু দোয়া করো। অবশ্যই দোয়া করি। তুই মিহুর বিয়ে দিয়ে একদম ঠিক করেছিস। আমি মিহুকে মেনে নিলেও ওর বিয়েটা মেনে নিতে পারিনি, কিন্তু আজ বলছি আমি মন থেকে ওদের মেনে নিয়েছি। আমি তোর সব সিদ্ধান্তকে আজ থেকে রেসপেক্ট করব। আর ফায়াজ, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার সম্পর্কে নেগেটিভ ধারণা করে মেহেরকে না জানিয়ে ওর বিয়ে দিয়ে দেই। তুমি যদি সেদিন বিয়ের প্রস্তাব না দিতে, জানি না আজ কি হতো। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সত্যিই মেহেরকে অনেক ভালোবাসো, নয়তো সব জেনে ওকে বিয়ে করতে না। তুমি সোনার টুকরো ছেলে, আমি তোমাকে চিনতে পারিনি। আমাকে ক্ষমা করো। কি বলছেন এসব? যা হয়েছে ভুলে যান আর আমাদের জন্য দোয়া করুন। আমরা যেন আজীবন একসাথে সুখে জীবন কাটাতে পারি। অবশ্যই দোয়া করি। অনেক সুখী হও। আমার মেয়েটার খেয়াল রেখো। ও বড্ড অভিমানী, মুখে কখনো কিছু বলে না। আমি ওকে অনেক ভালো রাখব, কোনো দিন অভিযোগ করতে দেব না। মেহের অনেক বলেছে থেকে, কিন্তু অনেক বলা সত্ত্বেও তারা রাজি হয়নি। অন্য দিন আসবে বলে চলে গেল। রাতের বেলায় মেহের বারান্দায় দাঁড়িয়ে আছে আর ভাবছে হঠাৎ করেই জীবনটা কিভাবে বদলে গেল। ফায়াজ পা টিপে টিপে এসে ওর কানের সামনে ভাও দিল। মেহের ওমা করে চিৎকার করে উঠল। ফায়াজ হেসে কুটি কুটি। মেহের তা দেখে চোখ পাকিয়ে বলল, আপনি সব সময় আমাকে ভয় দেখান কেন? তুমি এত ভয় পাও কেন ভিতুর ডিম? মেহের ঠোঁট বাঁকালো। তা ঠোঁট বাঁকানি, এখানে একা একা কি করছো? ছাদ আর খোলা বারান্দা আমার অনেক পছন্দ। এখানে আমার ভাবনাগুলো জড়ো হয়। তা আমাকে রেখে কি ভাবছো? ভাবছি হঠাৎ করেই আমার জীবনটা কি করে বদলে গেল। সমস্ত সুখেরা একসাথে ধরা দিয়েছে। আব্বু তার ভুল বুঝতে পেরেছে। মিহু ভালো আছে। এ বাড়ির সবাই আমাকে কত ভালোবাসে। মমতো আমাকে চোখে হারায়। পাপা গম্ভীর মানুষ হলেও উনি যে আমাকে খুব ভালোবাসে সেটা আমি বুঝি। আর ফাইজার কথা কি বলবো, এত ভালো মেয়েটা। সব সময় ভাবি ভাবি করে। আর আমি কেউ না। মেহের মুচকি হেসে বলল, তুমি আমার কি সেটা কি তুমি জানো না? জানি, তবুও বলো। মেহের ফায়াজের দু হাতে গলা জড়িয়ে বলল, তুমি আমার সব। আমার জীবন, আমার পুরো দুনিয়া, আমার হৃদস্পন্দন, আমার ভালোবাসা। মাঝে মাঝে তো ভয়, জীবন যদি আবার কোনো ভয়ঙ্কর খেলা খেলে, আমাদের আলাদা করে। হিসস। কিচ্ছু হবে না। ফায়াজ মেহেরের ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলল। আঙ্গুল সরিয়ে মেহেরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। কয়েকদিন পরের কথা। সকাল থেকেই মেহেরের মন খারাপ। শ্বশুর শাশুড়ি ননদ আবার আগামীকাল লন্ডন ফিরে যাচ্ছে। আবারও একা হয়ে যাবে। এই আলিশান বাড়িতে একা থাকতে হবে। মেহেরের মন খারাপ দেখে মম বলল, তুমি আর ফায়াজও চলো আমাদের সাথে। আমরা যতদিন থাকি, ফাইজার পরীক্ষা পর্যন্ত তোমরাও থেকো। সেটা সম্ভব হলে তো ভালোই হতো। এই ভূতের বাড়িতে একা থাকতে হতো না। 1 মাস পর আমার টেস্ট পরীক্ষা, তারপর ফাইনাল পরীক্ষা। এমনিতেই গ্যাপ পড়েছে। আবার এই বছরও ঠিকঠাক পড়াশোনা হয়নি। সেটাও কথা। কি করবে, একটু ম্যানেজ করে নেও।
ফাইজার পরীক্ষা শেষ হলেই আমরা ব্যাক করব। ডোন্ট বি স্যাড। ফাইজা মেহের ওই দিন সারাদিন ঘোরাঘুরি শপিং নিয়ে বিজি ছিল। তারপরের দিন সবাই চলে গেল। মেহের ভার্সিটি গিয়ে পরীক্ষার সব ফর্মালিটি কমপ্লিট করে এসেছে। এখন তার একটাই কাজ, বইয়ে মুখ গুজে থাকা। ফায়াজ অফিসে যাওয়ার পর পুরো বাড়িতে একটা চক্কর দেয়, তারপর বেকার। ফায়াজের জন্য সকালে কফি বানানো ছাড়া আর কোন কাজ নেই তার। পড়া পড়া আর পড়া। ফায়াজ বাসায় এসেই বলবে, মেহের পড়তে বসো। ফায়াজের অফিসে অনেক কাজ ছিল। ফিরতে ফিরতে 8টা বেজে গেছে। ঘরে ঢুকেই দেখে মেহের বিছানার উপর হাত পা মেলে বইখাতার উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। ফাঁকিবাজ মেয়ে, পড়া বাদ দিয়ে ঘুম। ফায়াজ আস্তে আস্তে ওর পায়ের কাছে গিয়ে পায়ের তালুতে টাই দিয়ে সুরসুরি দিচ্ছে। মেহের কিছুটা নড়েচড়ে উঠে, তারপর আবার চুপ হয়ে যায়। ফায়াজ আবারও সুরসুরি দিচ্ছে। মেহের এবার চোখ খোলে, বুঝার চেষ্টা করে পায়ে কি হয়েছে। তারপর পা সরিয়ে নেয়। তারপর আবার সুরসুরি। এবার আর না পেরে উঠে বসে। তারপর ঘরের চারদিকে চোখ বুলায়, কেউ নেই, দরজাও বন্ধ, তবে পায়ে সুরসুরি কে দেয়। মেহের চিন্তায় পড়ে গেছে, তার চেয়ে বেশি ভয় পাচ্ছে। বারান্দার দরজা খোলা। ওখান দিয়ে কিছু আসেনি তো? মেহের পা টিপে টিপে বেড থেকে নামতেই ফায়াজের শরীরে পা লাগে। আচমকা কারো শরীরে পা লাগায় মেহের চিৎকার করে উঠে। ফায়াজ মুখ চেপে ধরে। মেহের ফায়াজের হাত সরিয়ে ফায়াজকে ইচ্ছে মতো মারতে থাকে। খবিশ, এভাবে ভয় দেখানোর মানে নেই। ফাঁকিবাজ মেয়ে, পড়া বাদ দিয়ে নাক ডেকে ঘুমানোর মানে কি? রাতভর কি করো? সন্ধ্যা বেলায় ঘুমাও কেন? রাতভর তোমার বকবকানি শুনতে শুনতে রাত পার হয়ে যায়। মেহের এই হয়েছে, ওই হয়েছে, হেন তেন, তোমার এসব শুনতে শুনতে শেষ আমি। এত প্যাচাল কে পারে? হয়েছে হয়েছে, এখন পড়তে বসো। মেহের হাই তুলতে তুলতে বলল, একটু ঘুমিয়ে নেই, অনেক ঘুম পাচ্ছে। বলেই বিছানায় উঠে গেল। ভুলেও ঘুমাবা না, তাহলে কোলে করে বাথটাবে নিয়ে রেখে আসব। মেহের ভ্রু কুঁচকে বলল, তুমি আমাকে এত হিংসা করো কেন? একটু ঘুমাই প্লিজ। যা বলেছি তাই। দূরর। মেহের বাধ্য হয়েই বই খোলে বসল। কিছুক্ষণ পর মেহেরের আর ভালো লাগছে না। নিজেকে বিদ্যাসাগর মনে হচ্ছে। আর চোখে ফায়াজের দিকে চেয়ে দেখে সে ল্যাপটপে ঢুকে গেছে, ফেবুকিং করছে। মেহেরের মেজাজ খারাপ হয়ে গেল। বিরক্ত লাগছে। মেহের নিচে গিয়ে 2 গ্লাস জুস নিয়ে এলো। এক গ্লাস ফায়াজের সামনে রেখে আরেক গ্লাস নিজের জন্য। এক চুমুক দিতেই দেখে ফায়াজ গ্লাসে চুমুক দিচ্ছে। মেহের চোখ কান খাড়া করে রইল। ফায়াজ এক চুমুক খেতেই চিৎকার করে উঠল, আহোহো, ঝাল, আহহ, হাহা, খাও ঝাল। বেশ হয়েছে। তোমাকে তো আমি, ওহহ, মুখ জলে যাচ্ছে। মেহের ফায়াজকে ধরতে যাবে, মেহের দৌড়। ফায়াজ মেহেরের পিছনে দৌড়াচ্ছে। মেহের পুরো ঘর দৌড়াচ্ছে। একবার বেডের উপর উঠছে, নামছে। আর বাচ্চাদের মতো খিলখিল করে হাসছে। তোমাকে ধরতে পারলে তোমার খবর আছে। মেহেরকে অবশেষে ফায়াজ ধরে ফেলল। মেহেরকে ধরে দুহাত পিছনে নিয়ে চেপে ধরল।
আমাকে ঝাল খাওয়ানো হচ্ছে, দাঁড়াও তোমাকেও ঝালের টেস্ট দিচ্ছি। ফায়াজ মেহেরের মাথা শক্ত করে ধরে নিজের ঠোঁটে মেহেরের ঠোঁট চেপে ধরল। উম। মেহের ছুটার চেষ্টা করছে কিন্তু পারছে না। ফায়াজ গভীরভাবে কিস করছে। মেহেরকে ছাড়তেই হাঁপাতে হাঁপাতে নিজের জন্য রাখা জুসের গ্লাসের দিকে হাত বাড়ালো, তার আগেই ফায়াজ গ্লাস তুলে এক নিঃশ্বাসে ঢকঢক করে সবটা শেষ করে দিল। মেহের কাঁদো কাঁদো হয়ে বলল, ফালতু লোক, তোমাকে এক বস্তা মরিচ খাওয়ানো উচিত। ফায়াজ প্রতিউত্তরে মুচকি হেসে ল্যাপটপে মন বসালো। এভাবেই হাজারো খুনসুটি ভালোবাসায় 6 মাস কেটে গেল। ফায়াজের অফিসে ফায়াজের নামে একটা পেপার এসেছে। পেপারটা পেয়ে ফায়াজ এতটাই খুশি যে সব কাজ ফেলে ফায়াজ বাসায় চলে এসেছে। ঘরে এসে মেহেরকে পায়নি। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝতে পারল মেহের শাওয়ার নিচ্ছে। ফায়াজ নিজের অফিসের পোশাক চেঞ্জ করে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে গুনগুন গান গাইছে আর বা পা নড়াচ্ছে। মেহের চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে ফায়াজকে এই দুপুর বেলায় দেখে ভূত দেখার মতো চমকে উঠে। তুমি? ফায়াজ উঠে বসে। ওর চেহারায় খুশির ঝলক স্পষ্ট। মৃদুস্বরে হেসে বলে, হ্যাঁ মেরি জান, তুমি এই দুপুর বেলা অফিস থেকে? সব ঠিক আছে। তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? আমি খুশি তাই। মেহের এগিয়ে এসে ফায়াজের পাশে বসে বলল, কিন্তু কেন? এত খুশি হওয়ার মতো কি হয়েছে? ফায়াজ মাথা নাড়িয়ে বেখায়ালি ভাবে বলল, আমার জীবনে কেউ আসতে চলেছে যাকে আমি খুব ভালোবাসি। হয়তো তোমার চেয়ে বেশি। ঠিক বলতে পারছি না। ফায়াজের কথা শুনে মেহেরের বুকে ছ্যাঁতো করে উঠল। মানে? ফায়াজ উত্তর দিচ্ছে না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবারও গুনগুন করছে। মেহের এবার ফুপিয়ে কেঁদে দিল। কেঁদে ভাসিয়ে ফেলছে। ফায়াজ টিস্যু বক্স এনে একটা করে টিস্যু মেহেরের সামনে ধরছে। মেহের একবার চোখ মুছছে, একবার নাক মুছছে। ফায়াজ গালে হাত দিয়ে দেখছে। মেহের এবার নাক মুছে ফায়াজের দিকে ছুঁড়ে মারল। ফায়াজ নড়েচড়ে বলল, ওয়াক ছি, এসব কি? মেহের রাগী লুক নিয়ে বলল, আমি কাঁদছি। তোমার বউ কাঁদছে আর তুমি কিছু করছো না। কই কিছু করছি না। তুমি কাঁদছো আর টিস্যু এগিয়ে দিচ্ছি পানি মুছতে। এটা কি কাজ নয়? মেহের আরো বেশি রেগে গেল। ফায়াজ, তুমি এত হিংসুক কেন? আমি হিংসুক? কে আসছে চলেছে সেটা বলো। ফায়াজ ভ্রু কুঁচকে বলল, তুমি প্রথম মা যে কিনা নিজের অনাগত সন্তানকে হিংসা করছে। মেহের ফায়াজের কথা বুঝতে না পেরে চেহারায় বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন করে চেয়ে রইল। ফায়াজ মেহেরের চাহনি বুঝতে পেরে বলল, ওয়েট বলছি। মেহেরকে বিছানায় শুইয়ে মাথার নিচে দুটো কুশন দিয়ে মাথা উঁচু করে দিল। মেহের অবাক হয়ে ফায়াজের কাহিনী দেখছে। মেহেরের কপালে চুমু খেয়ে ছলছল চোখে চেয়ে রইল। পানিতে চোখ চকচক করছে। তবে সে পানি খুশির সেটা মেহের বুঝতে পারছে। প্রেগন্যান্সির রিপোর্ট পজিটিভ। তুমি প্রেগন্যান্ট। আমাদের ভালোবাসার সংসারে ভালোবাসা বাড়াতে নতুন অতিথি আসছে। মেহের খুশিতে কেঁদে দিল। ফায়াজকে জড়িয়ে ধরে কাঁদছে। এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো। আমি মা হব। ফায়াজ মাথা তুলে মেহেরের চোখের পানি মুছে দিল। আমার বাবুর মাম্মা যেন আর না কাঁদে। কিছুক্ষণ আগেই বেশি করে কাঁদিয়ে নিয়েছি যাতে আর না কাঁদে। আমাদের বেবি কষ্ট পাবে। মেহের কান্না থামিয়ে হাসছে। সুখের হাসি, স্বপ্ন পূরণের হাসি।
ফায়াজ মেহেরের পেটের জামা সরিয়ে দিয়ে চুমু খাচ্ছে আর আদর করছে যেন বাবু ভূমিষ্ঠ হয়ে পেটের উপর বসে আছে। মেহেরের প্রচুর সুরসুরি লাগছে, তাই আর না পেরে বলল, উমুম, আমার সুরসুরি লাগছে। তোমাকে সুরসুরি পেতে কে বলেছে? আমি তো বাবুকে আদর করছি। আমার পেট আর আমাকেই কথা শোনাচ্ছ? উহহ, আমি তো ভুলেই গেছি তুমি তো হিংসুটে মাদার। দাঁড়াও, তোমাকেও আদর করে দিচ্ছি। ফায়াজ পেট ছেড়ে মেহেরের ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল, গলার ওড়না সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। ফায়াজ ভিডিও কলে ওর মম, পাপা আর বোনকে এক জায়গায় জড়ো করেছে। গুরুত্বপূর্ণ কিছু জানাবে, কিন্তু সমস্যা মেহেরকে ডেকে ডেকে গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু মেহের আসছে না। মেহের লজ্জা পাচ্ছে। ফায়াজ উঠে গিয়ে মেহেরেকে টেনে নিয়ে এলো, তারপর পাশেই বসিয়ে দিল। মম, যা বলছিলাম, তোমাদের জন্য গুড নিউজ আছে। আমি পাপা হচ্ছি। তুমি গ্র্যান্ড মম হতে যাচ্ছ। আর পাপা, তুমি গ্র্যান্ড পাপা। ফাইজা শুনেই চিৎকার করে কান ফাটিয়ে দিচ্ছে আর লাফাতে শুরু করেছে। ফায়াজের মম, পাপা এতটাই খুশি যে পারলে ল্যাপটপের স্ক্রিন দিয়ে এসে পড়ে। সবাই নানার কথা বলছে আর মেহের লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সবাইকে এতটা খুশি দেখে নিজের খুশিটা আরো বেড়ে গিয়েছে। ফাইজা বলল, ভাবি, আমার পরীক্ষা চলছে, নয়তো এখনই চলে আসতাম। পরীক্ষার পর একবারে চলে আসছি। দেন বেবি, আর তোমার সব দায়িত্ব আমার। বেবির ফুপ্পির। হিহি। মেহেরের শ্বশুর শাশুড়ি ননদ লন্ডন থেকে ফিরেছে। শ্বশুর শাশুড়ি মেহেরের জন্য স্বর্ণ, রত্ন, ডায়মন্ডের অলংকার আর বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে এসেছে। তাদের খুশি দেখে কে ফাইজা তো বকবক করতে করতে মেহেরের কান পচিয়ে ফেলেছে। মেহের অন্তঃসত্ত্বা উপলক্ষে বাসায় অনুষ্ঠান চলছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই জড়ো হয়েছে। মিহরু 8 মাস চলছে। এ অবস্থায় মন খারাপ করে এক জায়গায় বসে আছে। আহিল ওকে নড়তে দিচ্ছে না। সবাই কত মজা করছে, অথচ ওকে স্ট্যাচু হয়ে বসে থাকতে হচ্ছে। মেহেরের বাবা মা তো বেশ খুশি। 2 মেয়ে একসাথে মা হচ্ছে। তাদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। মেহের সবাইকে খুশি দেখে নিজের খুশিটা আরো বেড়ে গেছে। ফায়াজ মেহেরের দিকে চেয়ে আছে। ওর হাসি খুশি মুখটা ওকে বেশ প্রশান্তি দিচ্ছে। সবাই ওর মাথায় হাত রেখে দোয়া করছে। খাওয়া দাওয়া, দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হলো। ফায়াজের মম মেহেরের বেশ খেয়াল রাখছে। খাওয়া থেকে শুরু করে সবকিছুতেই তারা নজর রাখছে। কোনো কিছুতে কমতি রাখছে না, কিন্তু মেহেরি ঠিক মতো খেতে পারছে না। কিছুই মুখে তুলতে পারছে না। ফায়াজ অফিস থেকে এসে শুনতে পেল মেহের দুপুরে খাবার খায়নি। ফায়াজ মেহেরের কাছে গিয়ে দেখে শুয়ে শুয়ে ফোন টিপছে। ফায়াজ মেহেরের পাশে গিয়ে বসে বলল, এসব কি মেহের? তুমি দুপুরে খাওনি কেন? এমন অনিয়ম কেন করছো? এ সময় না খেয়ে থাকাটা কি ঠিক হচ্ছে? শরীর খারাপ করবে, ফুরবল হয়ে পড়বে, বাবুর খিদে পাবে না। তুমি নিজের সাথে সাথে বাবুকে না খাইয়ে রাখছো। মেহেরের কোনো রেসপন্স নেই। ফায়াজের রাগ হলো, তবুও রাগকে কন্ট্রোল করে বলল, মেহের, আমি তোমাকে কিছু বলছি। মেহের নাক ফুলিয়ে বলল, তুমি কি আমাকে বকছো? হায় আল্লাহ, হে মেয়ে এখন বুঝতে পারছে আমি বকা দিচ্ছি না আদর করছি। আমি বুঝি না কিছু। আমি বাবুকে বলে দিব তুমি বাবুর মাকে বকছো। দাঁড়াও, এখনই বলছি।
মেহের পেটে হাত রেখে বলল, বাবু সোনা, দেখেছ তোমার পাপাই তোমার মাম্মাকে বকছে। তুমি কিন্তু একদম কথা বলবে না। তুমি আমার মেয়েকে আমার বিরুদ্ধ করছো। মেহের ভ্রু কুঁচকে বলল, কিসের মেয়ে? আমার তো একটা ছেলে বাবু হবে। নো, আমার একটা পুতুলের মতো কিউট মেয়ে হবে। আমার প্রিন্সেস। সে পরে হবে। আগে ছেলে হবে। নো মেয়ে, নো ছেলে। শুরু হয়ে গেল ঝগড়া। ছেলে মেয়ে। ফায়াজ, আমাকে রাগিও না। আমি কিন্তু তোমার কোরিয়ার হিরুর মতো চুলগুলো টেনে ছিঁড়ে ফেলব। আমি তোমাকে ছেড়ে দেব। আমিও তোমার লম্বা চুল চিরে ছোট করে দেব। ইমম। মেহের ফায়াজের চুল টানতে শুরু করল। ফায়াজ কিছুতেই ছাড়াতে পারছে না। নিজেকে ছাড়ানোর জন্য মেহেরের চুল ধরে টান দিল। আর তখনই বেচারা ফায়াজের মায়ের এন্ট্রি হল। ছেলে বউয়ের এই অবস্থা দেখে তার চোখ কপালে। এই কি করছিস তোরা? দুজনেই চমকে একে অপরকে ছেড়ে দিল। ফায়াজের মম ফায়াজের দিকে রাগী লুক দিয়ে বলল, তুই পাগল হয়েছিস? তোকে বলেছি ওকে খাওয়ানোর জন্য রাজি করাতে, আর তুই চুল ছিঁড়ছিস। মম, তুমি কিছুই দেখনি। ও আগে আমার চুল টেনেছে। আমি ছাড়ানোর জন্য জাস্ট। চুপ। যা খুশি করবে ও। তুই কেন করবি? মম, আমার এত সুন্দর চুল। তোকে আমি ন্যাড়া করে দিব। এত সুন্দর চুল আইছে। যা বের হো এখান থেকে, নয়তো সত্যি সত্যি ন্যাড়া করে দিব। ফায়াজ গাল ফুলিয়ে বেরিয়ে গেল। ফায়াজের মম মেহেরের দিকে স্মাইলি লুক দিয়ে বলল, একটু খেয়ে নেও। মেহের আর কিছু বলতে পারল না। এমনিতেই যা ঘটিয়েছে, চুপচাপ খাচ্ছে। ফাইজা ভাইয়ের মুখে সব শুনে মেহেরের ঘরে এলো। মেহেরকে মম খাইয়ে দিচ্ছে। ফাইজা বিছানায় শুয়ে ফোন টিপতে টিপতে বলল, মম, ভাবছি ভাই ভাবির জন্য বেবি অর্ডার করে আনব। ওরা ছেলে আর মেয়ে নিয়ে যে পরিমাণ ঝগড়া আর মারামারি করে, তাতে আমি চিন্তায় আছি বেবি হওয়ার পর কি করবে। কারণ হবে তো একটা, হয় ছেলে নয় মেয়ে। মেহের বলল, আমার ছেলে হবে, দেখে নিও। মম বলল, আচ্ছা যদি মেয়ে হয় তবে কি করবে? আদর করবে না? কেন কেন আদর করব না? অবশ্যই করব। জীবন দিয়ে ভালোবাসব। অনেক আদর করব। আমারই তো। এই তো গুড গার্ল। ফায়াজ গাল ফুলিয়ে শুয়ে আছে। মেহের ফায়াজকে খোঁচা দিচ্ছে, কিন্তু ফায়াজ নড়াচড়া করছে না। মেহের ফায়াজের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ফায়াজ, আমার লক্ষ্মী বর, আমার উপর রাগ করেছ? ফায়াজ, কথা বলো। আমি কিন্তু এখন কেঁদে দেব। ফায়াজ ঘুরে বলল, হুম, চুল ছিঁড়বে আবার কান্নাও করবে। মেহের ভুবন ভুলানো হাসি দিয়ে ফায়াজের বুকে শুয়ে পড়ল। ফায়াজ আর কিছু বলতে পারল না। মুচকি হাসি দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেহের জানে কিভাবে ফায়াজকে কবজা করা যাবে। আমি কিছুই করিনি, বাবু আমাকে দিয়ে করিয়েছে। তবুও সরি। তাই। হুম। মেহেরের 6 মাস চলছে। মেহেরের মুড সুইং হয়। রাতবিরাতে এটা সেটা আবদার করে। না দিলে রেগে যায়। ফায়াজকে প্রচুর জ্বালাচ্ছে। কিন্তু ফায়াজ মেহেরের সব আবদার পূরণের আপ্রাণ চেষ্টা করে। মাঝরাতে ফায়াজ আঙ্গুল চেপে চিৎকার করে উঠে। মেহেরের ও ঘুম ভেঙে যায়। মেহের হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, চিৎকার করছো কেন? ফায়াজ হতাশ চোখে মেহেরের দিকে তাকায়। আমার বউ কি ডায়ানে রূপান্তরিত হচ্ছে? আমার হাত কামড়াচ্ছে। তুমি এতক্ষণ কি করছিলে? চকলেট খাচ্ছিলাম। কিন্তু আমার চকলেট গেল কই?
মেহের এদিক সেদিকে চকলেট খুঁজছে। সুইটহার্ট, তুমি চকলেট নয় আমার হাত কামড়াচ্ছিলে। সারাদিনে এত চকলেট খাও তাতে তোমার হয় না? রাতের বেলায় স্বপ্নেও চকলেট খেতে হবে? মেহের ক্যাবলার মতো চেয়ে আছে, তারপর ইনোসেন্ট মুখ করে বলল, সরি গো, আমি আসলে আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। এনে দেও না। মেহেরজান এত চকলেট খায় না। তাহলে বাবুও প্রচুর চকলেট খাবে। অল্প বয়সেই দাঁতে পোকা ধরে ফুকলি হয়ে যাবে। ফায়াজ, কিছু হবে না, এনে দেও, আমি খাবো। হুহু, ওকে ওকে আনছি। মেয়ে তো আমার চকলেট খেয়ে দাঁত শেষ করে দেবে। সরি মামুনি, তোমার মাম্মাকে খুব ভালোবাসি, কোনো আবদার ফেলতে পারি না। ফায়াজ চকলেট এনে দিল। মেহের এক কামড় খেয়ে বলল, ভালো লাগে না, আর খাবো না। এমনি করে সব সময়। ফায়াজ এতে অভ্যস্ত। রাতভর প্রেগন্যাসির বিষয়ভিত্তিক বই পড়ে বেবি আর মায়ের সম্পর্কে অনেক কিছু জেনেছে। 1 মাস পর মেহেরের হঠাৎ করেই মাঝরাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখে ফায়াজ ফোনের আলো জেলে কিছু একটা পড়ছে। মেহের ওকে এই মাঝরাতে বই পড়ছে দেখে অবাক হয়। ফায়াজ বই বন্ধ করে লাইট অন করে মেহেরের কাছে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। তুমি এই মাঝরাতে কি করছো? বই পড়ছি, বেবি সম্পর্কে জানছি, জন্মের পর কিভাবে কি করতে হবে। মেহের বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বলল, রাখো তো, এদিকে এসো। বেবি চায় আমি তোমার বুকে ঘুমাই, নয়তো বেবি রাগ করবে। ফায়াজ মেহেরের কথা মতো লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ল। তার একমাত্র পরের রাত। মেহের ফায়াজের চুল ধরে টানছে। তার অপরাধ, মেহের ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খেতে চেয়েছে আর ফায়াজ অন্য আইসক্রিম এনে দিয়েছে। উহহ মেহের, আমার চুল ছাড়ো, আমার অনেক লাগছে। তোমার না আমার চুল অনেক পছন্দ, এভাবে টানলে সব চুল পড়ে যাবে। আপাতত আমার চুলের চেয়ে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম বেশি পছন্দ। আইসক্রিম এনে দেও। বাসায় নেই, বাইরে থেকে নিয়ে এসো। ঠিক আছে, কিন্তু এত রাতে কোনো দোকান খোলা নেই। আমি কিচ্ছু জানি না। ওকে ওকে, চুল ছাড়ো, আমি আনছি। মেহের চুল ছাড়তেই ফায়াজ দৌড়। ড্রাইভারকে ঘুম থেকে তুলে আইসক্রিম আনতে পাঠিয়েছে। নিজের সকল সোর্স কাজে লাগিয়েও কোনো দোকান খোলা পায়নি। ও মেহেরের কাছে গিয়ে বলল, তুমি শুয়ে পড়, আমি বাইরে থেকে নিয়ে আসি, একটু সময় লাগবে। তোমার এভাবে জেগে থাকা ঠিক না, আমি এনে তোমাকে ডেকে তুলব। মেহেরও ভাবল, ঠিকই তো, শুয়ে থাকি। ফায়াজ ভয়ে আর রুমেই আসেনি। মেহের ঘুমিয়ে পড়ে তারপর চুপি চুপি রুমে এসে শুয়ে পড়ে। এভাবেই চলছে দিন। মেহেরের ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। সবাই ওকে চোখে চোখে রাখে। ফায়াজের ভয় আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে। একদিন ফায়াজ অফিস মিটিংয়ে ব্যস্ত। ফাইজা ফোন পেয়ে রিসিভ করে জানতে পারে মেহেরের পেইন উঠেছে, ওরা হসপিটালে যাচ্ছে। ফায়াজ সব রেখে ছুটে চলে যায় হসপিটালে। হসপিটালের সব কিছু আগেই ঠিক করে রেখেছে ফায়াজ। মেহেরকে একটা ভেড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে। ফায়াজ দৌড়ে মেহেরের কাছে যায়। মেহের ব্যথায় চিৎকার করছে। ফায়াজ ওর হাত চেপে ধরে বলল, মেহের, কিচ্ছু হবে না, ভয় পেও না, আমি আছি তোমার সাথে, ভয় পেও না। মেহের জোর করে হাসি দিয়ে ফায়াজের হাত চেপে ধরল। ততক্ষণে মেহেরকে রুমে নিয়ে গেল। ফায়াজের হাত থেকে মেহেরের হাত ছুটে গেল। ফায়াজের মনে হচ্ছে কেউ ওর কলিজা কেটে নিয়ে চলে গেল।
ততক্ষণে মেহেরের বাড়ির লোক এসে জড়ো হয়েছে। ফায়াজ বেঞ্চে বসে কাঁদছে। ওর অনেক ভয় হচ্ছে, যদি মেহেরের কিছু হয়ে যায়। টেনশনে হাত পা জমে যাচ্ছে। ফাইজা ওকে এটা সেটা বলে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু ও কাউকে ভরসা করতে পারছে না। ফায়াজের মম ফায়াজের কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফায়াজের একই কথা, মেহেরের কিছু হবে না তো? ফায়াজের মম বারবার বলছে কিছু হবে না, সুস্থ হয়ে যাবে, কিন্তু কে শুনে কার কথা? কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলো হাসি মুখে। ফায়াজ দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার ওয়াইফ কেমন আছে? ডাক্তার বলল, আপনার টুইন্স হয়েছে। সাথে সাথে দুজন নার্স দুটো বাচ্চা নিয়ে বের হলো। ফায়াজের মম একজনকে কোলে নিল আর মেহেরের আম্মু একজনকে কোলে নিল। ফায়াজের সেদিকে খেয়াল নেই। ও জিজ্ঞেস করল, মেহের কেমন আছে বলছেন না কেন? উনি ভালো আছেন, তবে একসাথে দুটো বাচ্চা জন্ম দিয়েছে, আবার শরীরে কিছুটা দুর্বলতা ছিল, এখনো জ্ঞান ফিরেনি। ফায়াজ রাগান্বিত ভাবে বলল, হোয়াট? জ্ঞান কেন ফিরেনি? আপনারা কি করছেন? ফাইজা এগিয়ে এসে ডাক্তারকে ইশারা করে ফায়াজকে টেনে নিয়ে গেল। ভাই কি করছিস? ভাবির জ্ঞান ফিরে যাবে, একটু সময় লাগবে, রিল্যাক্স। আমি মেহেরকে সুস্থ না দেখা পর্যন্ত রিল্যাক্স হব না। ঠিক আছে, তো এখন বেবিদের দেখ। তোর দুইটা বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। তোর আর ভাবির দুজনের মনের আশাই পূরণ হয়েছে, এইবার তো হ্যাপি হে। ফায়াজ ফাইজার কথা শুনে চমকে গেল। একটা ছেলে একটা মেয়ে, ওর মুখে হাসি ফুটে উঠল, কিন্তু নিমিষেই মেহেরের কথা মনে করে হাসি হারিয়ে গেল। মেহেরকে বেডে শিফট করা হয়েছে। ফায়াজ মেহেরের পাশে গিয়ে বসে আছে, মেহেরের মুখের দিকে চেয়ে আছে। কেমন ক্লান্ত লাগছে। মেহের হঠাৎ পিটপিট করে চোখ মেলল। মেলেই ফায়াজকে দেখে। ফায়াজ ওকে ধরে কেঁদে ফেলল। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ঠিক আছি, চোখ মুছো। এখন বাবা হয়েছ, বাবাদের কাঁদতে নেই। ফায়াজ বাবা হওয়ার কথা শুনে মুখে হাসি ফুটিয়ে বলল, জানো আমাদের দুটো বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। মেহের ফায়াজের কথা শুনে হেসে দিল। আরে বোকা, আমি জানবো না আমি জন্ম দিয়েছি, তুমি নও? তাই তো। ফায়াজ ও হেসে দিল। বাবুরা কই, আমি তো এখনো দেখিনি। আমিও তোমার চক্করে দেখিনি, দাঁড়াও নিয়ে আসছি। ফায়াজের কথায় দুজন নার্স বাবুদের নিয়ে ভিতরে এলো। ফায়াজ দুজনকেই দেখছে, কাকে রেখে কাকে কোলে নিবে বুঝতে পারছে না। ইচ্ছে করছে দুজনকেই কোলে নিতে, কিন্তু যদি পড়ে যায়। মেহের কি করব? এই দুটো পুতুলকেই কোলে নিতে ইচ্ছে করছে, কিন্তু ভয় হচ্ছে যদি পড়ে যায়। আর একসাথে তুলব কি করে? মেহের মুচকি হেসে বলল, মেয়েকে কোলে নেও, তুমি না মেয়ে চেয়েছিলে? এখন আমার দুজনকেই চাই, এখন বলো কি করব? বলেই ফায়াজ দুজনকেই চুমু খাচ্ছে। তোয়ালে মুড়ানো দুটো বাচ্চা পিটপিট করে চাচ্ছে আর চোখ বন্ধ করছে। কাউকে ডাকো। আর তুমি একাই চুমু খাচ্ছ কেন? আমি তো এখনো ভালো করে দেখতেই পেলাম না। ফায়াজ ফাইজাকে ডাকল, ওই বাবুদের আমার কোলে তুলে দিত। ফাইজা দুজনকে ফায়াজের হাতে তুলে দিচ্ছে। ওই দেখিস ব্যথা যেন না পায়, সাবধানে পড়ে যাবে। ভাবি ভাই তো বলেই গেছে তার বোন একজন গাইনি ডাক্তার, তার এসবে অভ্যাস আছে। মেহের মুচকি হাসছে।
ফায়াজ দুজনকে কোলে নিয়ে মেহেরের কাছে নিয়ে গেল। তারপর বেডে শুইয়ে দিল। মেহের দুজনকে মন ভরে দেখছে। কি সুন্দর দুইটা বাবু, হাত পা ছাড়াছড়ি করছে, যদিও বেশি নড়ছে না। মেহেরের চোখে পানি চলে এলো। মা হওয়ার অনুভূতি খুবই পবিত্র। মেহের দুজনকেই চুমু খেল। তার মধ্যে হঠাৎ একজন কান্না করে দিল। ফায়াজ ব্যস্ত হয়ে পড়ল। আরে আরে, কাঁদে না। মেহের, এ কি? বাবু তো তোমার মতো ঠোঁট ফুলাচ্ছে। মেহের হেসে বলল, বাবুরা তো ঠোঁট ফুলিয়েই কাঁদে। তুমি তো বাবু না, তুমি কেন ঠোঁট ফুলাও? আমি ঠোঁট না ফুলালে তুমি আমার প্রেমে পড়তে, আমাকে বিয়ে করতে। প্রতিউত্তরে মেহেরের কপালে ফায়াজ ভালোবাসার পরশ এঁকে দিল। 4 বছর পর। মেহের, মেহের, মেহের দৌড়ে এলো। কি হলো, এভাবে গলা ফাটাচ্ছ কেন? আমার বউ আমি ডেকেছি, তাতে কার কি? মশাই, এখন ঢং বাদ দিয়ে বলুন কি চাই। দেখো তো সব ঠিক আছে কিনা। ফায়াজ অফিসের জন্য রেডি হচ্ছে। মেহের একবার চিক বুলিয়ে বলল, সবকিছু তো দেখছি ঠিকই আছে, পারফেক্ট। কিছু একটা মিসিং। কি? কিসিং। ফায়াজ মেহেরের কোমর পেঁচিয়ে ধরল। মেহের ছুটার জন্য ছটফট করছে। ফায়াজ, বাচ্চাদের নাস্তা করাতে হবে, স্কুলে দেরি হয়ে যাবে। আরে 1 মিনিট। পাপাই, কি করো? মেহের ফায়াজকে সরিয়ে দিল। ফায়াজ বিড়বিড় করে বলল, এসে পড়েছে সেনা সদস্য। তারপর জোরে বলল, বাপ, কিছু আর করতে দিলি কই? মেহের ফায়াজের দিকে ভ্রু কুঁচকে ছেলের দিকে চেয়ে বলল, মিহিন, ফিহা কই? চকলেট খায়। ফিহা চকলেট খেতে খেতে হাজির, পুরো মুখ চকলেট দিয়ে মাখা। মেহের ফিহার দিকে এগিয়ে গিয়ে বলল, ফিহা, তুমি আবার চকলেট খাচ্ছ? দেও এটা। ফিহা দৌড়ে ফায়াজের কাছে গেল। ফায়াজ ফিহাকে কোলে তুলে নিল। পাপাই, মাম্মা চকলেট নিয়ে নেয়। কেউ আমার প্রিন্সেসের চকলেট নিবে না। মেহের ফায়াজের দিকে রাগী লুক দিয়ে বলল, তুমি দিয়েছ, তুমি জানো না ডক্টর ওকে চকলেট খেতে নিষেধ করেছে। তারপরেও দিয়েছ। তোমাকে বলেছিলাম প্রেগন্যান্সির সময় এত চকলেট খেও না, তুমি শুনেছিলে। এখন আমার দোষ। ফায়াজ ফিহাকে বলল, মামনি, এখন স্কুলে যেতে হবে, বাকিটা এসে খেও। চলো তোমার মুখ ধুয়ে ফেই। ফায়াজ ফিহাকে নিয়ে গেল মুখ ধোয়াতে। মেহের মিহিনকে নাস্তার টেবিলে নিয়ে চেয়ার টেনে বসিয়ে দিল আর বিড়বিড় করে ফায়াজকে বকছে। সেটা দেখে ফায়াজের মম বলল, কি হয়েছে? সকাল সকাল কে তোমার মুড খারাপ করল? আপনার ছেলে আমাকে জ্বালিয়ে মারল। চকলেট খেতে খেতে মেয়েটা দাঁত নষ্ট করে ফেলেছে। ডক্টর চকলেট খেতে নিষেধ করেছে আর আপনার ছেলে সকাল সকাল মেয়েকে চকলেট খাওয়াচ্ছে। সে স্বর্ণ দিয়ে মেয়ের দাঁত বাঁধিয়ে দিবে। ফায়াজ ফিহাকে চেয়ারে বসাতে বসাতে বলল, স্বর্ণ কেন, আমি রত্ন দিয়ে দাঁত বাঁধিয়ে দেব। মেহের ভ্রু কুঁচকে ফায়াজের দিকে চেয়ে বলল, আল্লাহর দেওয়া দাঁতের সাথে তোমার রত্নের দাঁত পাল্লা দিতে পারবে না। হুহ। মেহের দুজনকে দুপাশে বসিয়ে দুজনকে খাওয়াচ্ছে। মিহিন দুষ্টামি করছে। ছেলেটা একদম বাপমে গায়া। ফিহা মেহেরের মতো শান্ত স্বভাবের। মেহের মিহিনকে বলছে, বাদরামি করছো কেন? দিন দিন বাদরের বড় ভাই হচ্ছ। মিহিন গালে হাত দিয়ে বলল, ফিহা, তুই কি বাদর? ফিহা বলল, আমি কেন বাদর হব, আমি তো ফিহা। কিন্তু মাম্মা যে বলল আমি বাদরের বড় ভাই। আমি তো তোর বড় ভাই। তার মানে তুই বাদর। হি হি। ফিহা কাদো কাদো হয়ে বলল,
মাম্মা। মেহের ছেলের কথা শুনে তাজ্জবনে গেল। তারপর ফিহাকে বলল, কে বলছে তুমি বাদর? তুমি তো আমার কলিজা, আমার লক্ষ্মী সোনা ফিহা। হিহি। এক হাতে ছেলের হাত ধরেছে, অন্য হাতে মেয়ের হাত ধরেছে ফায়াজ। দুজনকে স্কুলে নিয়ে যাচ্ছে। মেহের দরজার সামনে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎই ফিহা আর মিহিন হাঁটা থামিয়ে দিল। ফায়াজ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? ফিহা আর মিহিন একসাথে বলে উঠল, আমরা তো মাম্মাকে কিসি করতে ভুলে গেছি। এত অনেক বড় ক্রাইম করে ফেলেছ। দুজনের হাত ছেড়ে দিল। দুজনেই দৌড়ে দরজার সামনে যাচ্ছে। মেহের দুজনকে আসতে দেখে হালকা হেসে হাঁটু গেড়ে বসে পড়ল। দুজন দুগালে চুমু খেয়ে বলল, সরি মামা, ভুলে গিয়েছিলাম কিসি করতে। ইটস ওকে। লাভ ইউ। লাভ ইউ টু। বাই। বাই। ফায়াজ ওদের পিছনে এসে দাঁড়িয়েছে। মিহিন বলল, পাপাই তুমিও কিসি করতে ভুলে গেছ। ফায়াজ মাথা চুলকিয়ে বলল, হু বাপ, এবার একটু সুযোগ দে। ফিহা আর মিহি হাসতে হাসতে দুজনে হাত ধরে গাড়িতে উঠে বসল। ফায়াজ মেহেরের কপালে চুমু খেয়ে বলল, লাভ ইউ ওয়াইফি। তারপর মেহেরে অপেক্ষা চলে কখন তার চড়ুই পাখিরা আসবে। সারাবাড়ি দৌড়ে বেরাবে। তারপর প্রিয়তর অপেক্ষা। রাত 11টা, মেহের বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে। ফায়াজ এসে মিহিন আর ফিহার কপালে কিস করে বলল, আমার কলিজাগুলো। খাবে না? হুম, চলো চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মেহের উৎসুক হয়ে বলল, কি সারপ্রাইজ? মেহের ডিনার শেষে রুমে এসে দেখে ফায়াজ পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে ব্রাশ করছে। মেহেরকে দেখে মেহেরের হাতে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, তোমার গিফট। মেহের প্যাকেট খোলে গোল্ডেন পাইরের একটা লাল শাড়ি পেল। খুশিতে ওর চোখ চকচক করছে। এত বছরে ফায়াজ ওকে অনেক লাল শাড়ি দিয়েছে, কিন্তু মেহেরের মুখের এক্সপ্রেশন একই ছিল। মনে হয় যেন প্রথমবার পেল। মেহের, শাড়িটা পরে এসো, আমি বারান্দায় অপেক্ষা করছি। এই রাতে। হুম, সারপ্রাইজ। মেহের শাড়ি পরে হালকা সাজ দিয়ে বারান্দায় গিয়ে দেখে ফায়াজ গিটারে সুর তুলছে। মেহেরকে দেখে গিটার রেখে এসে বলল, তোমাকে দেখে সিগারেট খেতে ইচ্ছে করছে। বলেই চোখ মেরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঠান্ডা বাতাস বইছে। মেহের জিজ্ঞাসুক দৃষ্টিতে চেয়ে আছে ফায়াজের দিকে। আজকে সেই দিন যেদিন আমি আমার লাল পরীকে লাল শাড়িতে দেখেছিলাম। মেহের মৃদু হাসি দিল। মেহের সবটাই জানত, তবুও ফায়াজের মুখ থেকে শুনতে চাইছিল। মেহের ফায়াজের কাঁধে মাথা রেখে দোলনায় বসে আছে। ফায়াজ গিটারে সুর তুলছে। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস। আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। গল্পটা শেষ হয়ে গেল। আমার অনেক কষ্ট লাগছে। যাই হোক, সব কিছুরই শেষ আছে। কেমন হয়েছে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।